আশ্রিত হয়ে বাড়ির মালিককে ভালোবাসার কথা মুখ ফুটে বলতে একবারও বুক কাঁপল না তোর? ওটা না হয় পরের বিষয়, কিন্তু এটা কি করে ভাবলি যে তোর মতো একজন বোবাকে আমার লাইফ পার্টনার করবো আমি? নিজেকে আর আমাকে দাঁড়িয়ে পাল্লে ভেবেছিস কখনো? কি আছে তোর মাঝে? না আছে জন্ম পরিচয়, না আছে কণ্ঠস্বর। এই যোগ্যতা নিয়ে রস্টার আশফিয়ান বর্ণের সামনে দাঁড়িয়েছিস ভালোবাসার দাবি নিয়ে। হোয়াট আ নাইস জোক। আবার বড় মুখে বলছিস আমি যেন মিষ্টিকে বিয়ে করতে না করে দেই। আমি কাকে বিয়ে করব না করব সেটা ডিসিশন ঠিক করে দেওয়ার তুই কে? হ্যাঁ, হিংস্র কণ্ঠে হিসিয়ে বলা বর্ণের এক একটি কথায় সম্মুখে আলুথালু পায়ে দাঁড়িয়ে থাকা অশ্রুসিক্ত সুখের বক্ষ পিঞ্জরে যেন তীর বিদ্ধ হচ্ছিল নির্ভুল নিশানায়। মনে হচ্ছে কেউ অনবরত ছুরি চালাচ্ছে কলিজায়। পাঁজরটা বুঝি এখনই ছিঁড়ে ফুঁড়ে বেরিয়ে আসবে। কি বলল বর্ণ? সে এবারের আশ্রিতা? কই, আগে তো কেউ উল্লেখ করেনি। এতদিন জেনে এসেছে সে এ বাড়ির ছোট কর্তা তামিদ শিকদারের একমাত্র মেয়ে ফারিসাতা সুবহান সুখ, মা রুবাইয়াত সুলতানার চোখের মণি। তাদের আদর যত্ন সে একটু চোখের আড়াল হলেই তাদের হাহাকার দেখে তো কবু মনে হয়নি তাতে খুদ আছে। সুখ এক মুহূর্তের জন্য মন মস্তিষ্ক থেকে সেটা বের করে দিল। একটু স্বার্থপর হলো। শেষবারের মতো চোখের পানি বাধাহীন ছেড়ে দিয়ে হাত নেড়ে ছেড়ে মাথার চুল খামচে বুঝালো, প্লিজ বড় ভাই, আপনি এই বিয়েটা ভেঙে দিন। আমি আপনাকে ভীষণ ভালোবাসি। আপনার পাশে অন্য কাউকে দেখা তো দূর, কল্পনা করলেও আমার দম আটকে আসে, আমার শ্বাসকষ্ট হয়। আমি সব কথা শুনবো আপনার, যা বলবেন তা মাথা পেতে নেব, তবু এই বিয়েটা ভেঙে দিন আপনি। বর্ণ নির্বিকার চোখে কপাল কুঁচকে তার দিকে চেয়ে রইল। কোনো ভাবাবেগ হলো বলে মনে হয় না। উল্টো সুখের অশ্রুধারা তার উন্মাদনা যেন উপভোগ করছে সে। মুখ বাঁকিয়ে গাল চুলকে ড্রেসিং টেবিলে হেলান দিয়ে আয়েসি ভঙ্গিতে বসে বর্ণ। সুখ তখনও অনুনয় বিনয় করে যাচ্ছে হাত জোর করে। এই মুহূর্তে নিজের উপর বড্ড করুণা হচ্ছে সুখের। হিস, তার যদি কথা বলার শক্তি থাকতো, চিৎকার করে বর্ণকে বলতে পারতো, আমি আপনাকে ভালোবাসি বর্ণ। যতটা ভালোবাসলে গাছের পাতারাও নড়চড় বন্ধ করে স্থির হয়ে মন্ত্রমুগ্ধ হয়ে চেয়ে থাকবে, আমার ভালোবাসায় ঠিক ততটাই ভালোবাসি যতটা ভালোবাসলে সাগরের উত্তাল গর্জনের শীতলতা ধরা দেবে এক লহমায়। ততটাই ভালোবাসি যতটা ভালোবাসলে পাথর বুকেও ফুল ফুটবে, ততটাই যতটা ভালোবাসলে স্বয়ং আপনারই নিজের প্রতি হিংসা হবে। এতটাও ভালোবাসা পাওয়া উচিত নয় বলে। বর্ণ লাইটার জ্বালিয়ে সিগারেটের মাথায় শোয়ালো। দুবার শুকটান দিয়ে পরপর নিকোটিনের ধোঁয়াগুলো ছুঁড়ে দিল সুখের চোখে মুখে। মেয়েটা মৃদু কেঁপে কেসে ওঠে তৎক্ষণাৎ। এই বাজে ধোঁয়া সহ্য হয় না তার। শ্বাস রোধ হয়ে আসতে চায়। অন্যদিন হলে সে এক ছুটে বেরিয়ে যেত, কিন্তু আজ হজম করে নিল সব বিষাক্ত ধোঁয়াটুকু। করুণ চোখে একটু আশা নিয়ে বর্ণি ধূসর মণিযুক্ত চোখের দিকে তাকিয়ে রইল। তাকে একটু ভালোবেসে আগলে নিলে খুব কি ক্ষতি হয়ে যাবে? বেশি বেশি তো চাইছে না, ব্যাস এইটুকুনি। বর্ণ উঠে এলো ধীর লয়ে, চোখের দৃষ্টি শান্ত নদীর মতো শীতল। সুখ মাথা নামিয়ে নেয়। শোনো ডাক, আমি মিষ্টিকে বিয়ে করব, একসাথে নিচে থাকবো, ওর সাথে এক বেডে ঘুমাবো, ওকে গভীরভাবে ছুঁয়ে দেবো। এত এত ভালোবাসবো যে দুহাতে জামা খামচে ধপ করে চোখ খিচে নেয় সুখ। এক বিন্দু অশ্রুকণা গড়িয়ে পড়ে গালবে। বর্ণ কি জানে তার এক একটা শব্দে সুখের ছোট্ট হৃদয় কতটা ক্ষতবিক্ষত হচ্ছে। কিছু মুহূর্তের জন্য তার মৃত্যুর স্বাদ গ্রহণ করার ইচ্ছে জাগছে। উফ, মাটি ফাঁক করে যদি এই ছোট্ট দেহখানি সেখানে লুকিয়ে ফেলা যেত। কথাগুলো বর্ণ সুখের কানে কানে বলছিল। সে মাঝপথে এই থেমে গেল সুখের মুখশ্রীর দিকে তাকিয়ে। পরপর দাঁতের দাঁত নিষ্পেষিত করে ধমকে উঠল হিংস্র মিশ্রিত রুক্ষ স্বরে, গেট আউট ফ্রম হিয়ার। আই সেড গেট আউট। নেক্সট টাইম যেন আমার দৃশ্যমানা তোকে না দেখতে পাই। একটু হেসে হেসে কথা বলেছে, আর অমনি দাবি নিয়ে এসছে ভালোবাসার। কণ্ঠে জোর ঢেলেই বলছিল বর্ণ। মেয়েটা কেঁপে কেঁপে ওঠে প্রতিটি বাক্যে। ভেজা নেত্রে পল্লব তুলে তাকায়। মেঘাচ্ছন্ন আকাশের বুক থেকে যেমন বর্ষার বৃষ্টি পড়ে টুপটাপ, সেভাবে ঝরছিল তার অশ্রুমালা। সুখ বুঝে নিল বর্ণ কোনো দিন বুঝবে না তার নীরব অদৃশ্য নীরব ভালোবাসা। সে চোখের জল মুছে পা বাড়ায় দরজার অভিমুখে। খবরদার, যদি ছোট চাল চতে অন্য কাউকে বলেছিস, আমি তো আশ্রিতা জনপরিচয়হীন বলেছে। সুখ ফিরতেই বর্ণ অন্যদিকে চেয়ে চুলে হাত মালিশ করে বলল, যদি তোর ভালোবাসা বিন্দু পরিমাণ সত্যিকার হয়ে থাকে,
সুখকে আবার এগিয়ে আসতে দেখে বর্ণ ভ্রু গুটিয়ে তাকায়। আবার কেন আসছে এই বোকা ফুল? তার মুখোমুখি হয়ে দাঁড়ালো সুখ, হাত নাড়িয়ে নিজস্ব ভাষায় বলতে শুরু করে। এমন একদিন আসবে আপনি একটু হাত চাইবেন আমার, একটু কথা বলতে পাগলের মতো ছুটবেন আমার পিছু, একবার ভালোবাসি শুনতে নিজের মুখ থেকে 1000 বার ভালোবাসি শব্দটা উৎসর্গ করবেন। কিন্তু সেই দিন অনেক দেরি হয়ে যাবে। আমি সেই দিন পাগলা প্রেমিকা হয়ে আপনার ইশারায় ফেরত আসবো না। এত এত দূরে হারিয়ে যাব যে। পুনরায় চোখের কোটরায় জল ভরে এলো তার। বর্ণ সুখের সব ভাষা বোঝে না, তবে কিছু কিছু বুঝে গিয়ে পুরোটাই বুঝে নিতে পারে। কেন যেন সে হাসলো তাচ্ছিল। সে নাকি একদিন ভালোবেসে দেওয়ানা হবে এই বোবা ফুলের জন্য। এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে? বর্ণ বুকে হাত গুজল, বলল বিদ্রুপ স্বরে। যদি কখনো ভালোই না বসে? সুখ তৎক্ষণাৎ বুকের বাঁ পাশে হাত রাখল এবং পরপরই 5 আঙ্গুল মুঠ পাকিয়ে বর্ণকে দেখালো। তার অন্তরের দৃঢ়তা, আত্মবিশ্বাস। ঠোঁট বাঁকিয়ে বর্ণ হাসল সেরফ। মানতে হবে, বোবা ফুল শুধু বোবা নয়, সাথে বোকাও আছে। তাতে ভালোবাসার তাকত দেখাচ্ছে। হাউ সিলি! বাড়ির বড় কর্তা আজাদ শিকদারের অবাধ্য জিদ্দি রকচটা ছেলেটা আশফিয়ান বর্ণ। মা আইজা খানমের ইচ্ছে ছিল ছেলে তার ডাক্তার হবে, বাবার পছন্দ ইঞ্জিনিয়ার। কিন্তু ফাঁক ফোকর দিয়ে অবাধ্য বর্ণটা নিজের স্বপ্নের পথে হেঁটে এসেছে দিনের পর দিন। আজ সে রকস্টার। সুরেলা কণ্ঠের বদলতে দেশে বিদেশে তার সুনামের ছড়াছড়ি। লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার্স, হাজারো মেয়ে যাকে নিয়ে দিবা স্বপ্ন দেখে। একটা সেলফি নিতে যুদ্ধ লাগিয়ে দেয় কে আগে নিবে। সেই বর্ণনা কি একদিন এই বোবা ফুলের নৈকট্য পেতে উন্মাদ হবে? এও সম্ভব ইহজনমে? সুখের চোখ ঝাপসা হয়ে আসছিল বারে বারে। সে তবুও ফ্লোরে উবু হয়ে কালো কালিতে অঙ্কিত কাগজের টুকরো 3টে কুড়িয়ে নিল। এখানে তার 3 বছরে লুকায়িত অনুভূতি, আবেগ, ভালোবাসার কথা মন উজাড় করে এক একটা শব্দ বুনেছিল সে। অথচ বর্ণ এক নিমিষে সব পায়ের তলায় পিষে দিল। একটু কি মায়া হয়নি? এতটাও নিষ্ঠুর হয় বুঝি? শেষবারের মতো একবার নিরুত্তাপ বর্ণকে দেখে বেরিয়ে এলো শখ। চোখের অশ্রু মুছে নিল হাতের উল্টো পিঠে। অপর হাতে আঁকড়ে ধরে আছে ছেঁড়া কাগজের টুকরোগুলো। সে এগিয়ে চলল অগ্রভাগে। এই রুমের সামনে, রুমের অধিকারী পুরুষটির সামনে কখনো আসার সুযোগ হবে কিনা কে জানে। হয়তো না, সে সজ্ঞানে আর আসবে না। পথিমধ্যে মিশমির মুখোমুখি হয় সুখ। বর্ণের কাছে যাচ্ছে বোধহয়। সুখকে দেখে প্রতিবারের মৃদু হাসলেও মিশমির সাথে তাল মেলানোর ইচ্ছে হলো না তার। সে পাশ কাটিয়ে চলে গেল আগে। মিশমি কপাল কুঁচকে তাকায়। তাকে ইগনোর করলো না মেয়েটা? বোবাটার হঠাৎ এত দেমাগ উদয় হলো কোত্থেকে? বর্ণের রুমের দিকে হাঁটা ধরল মিশমি। ওই শুকনা দুঃখের দেমাগ দেখার টাইম আছে নাকি তার? নেহাতি বর্ণের পরিবারের সদস্য বলে ভদ্রতা বজায় রেখে কথা বলতে হয়। বর্ণের মতোই মিশমিও একজন ফিমেল সিঙ্গার, একই সাথে বহুবার কাজ করেছে। সেই সূত্রেই তাদের পরিচয়, অতঃপর বন্ধুত্ব। সেই থেকেই সম্পর্কের এত দূর। হাতে মাত্র 15 দিন বাকি, তারপরে পৃথিবীকে জানিয়ে দুজন দুজনার হয়ে যাবে। সুখ পেছনের 3 জোড়া উৎসুক দৃষ্টি পেছনে ফেলে মায়ের কক্ষে এসে থামল। রুবাইয়া তখন শাড়ি ভাঁজ করে কাবাডে তুলে রাখছিলেন। মেয়েকে দেখে সহস্র হাত নেড়ে জিজ্ঞেস করলেন, কিছু বলতে চাও? সুখ তখন ঘাড় বাঁকিয়ে অপলক চোখে ভদ্রমহিলাকে পরখ করতে ব্যস্ত। বর্ণ বলছিল সে নাকি জন্ম পরিচয়হীন আশ্রিতা। তাহলে এই ভদ্রমহিলাকে, ওনার সাথে কিসের সম্পর্ক? আচমকা এক কাণ্ড ঘটিয়ে বসল সুখ। হঠাৎ করেই ছুটে গিয়ে রুবাইতকে 2 হাতে জাপটে ধরে খামচে ধরে সুখ। আকস্মাৎ ঘটনায় তাল সামলাতে না পেরে ভদ্রমহিলা কদম 2 পিছিয়ে গিয়ে সামলে নিলেন নিজেকে ও মেয়েকে। সুখের চোখ উপচে কান্নারা তখন দলা পাকিয়ে আসছিল। ঘন ঘন পল্লব ঝাপটে অশ্রুগুলো বিলীন করে দিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল সে। রুবাইয়ের চমকে আতঙ্কে ক্ষণকাল থম মেরে দাঁড়িয়ে রইলেন। অতঃপর সুখসহ বিছানায় গিয়ে বসলেন। মায়ের বুকের কাছে নিঃশব্দে পড়ে রয় সুখ। বুকের ভেতরটা খা খা করছে, চুরমার হয়ে আসতে চাইছে কিছু একটা। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে রুবাইয়া জানতে চাইলেন আদুরে গলায়, কি হয়েছে আম্মা? দাদু আবার কিছু বলেছে? সুখ হঠাৎ মাথা তুলল। স্বচ্ছ জলের ন্যায় চোখ দুটো ক্ষণকালের ব্যবধানে লালচে হয়ে গেছে। ভেজা আখি পল্লব দেখে মায়ের আবেগী মন ধক করে ওঠে।
এবারের বয়োজ্যেষ্ঠ হানিফা বেগম সম্পর্কে সুখের দাদু। ছোটকাল থেকে বৃদ্ধা সুখকে তেমন একটা পছন্দ করেন না। তার কাজকর্মে কোনো না কোনো ছুতো ধরে কটূক্তি করতেও পিছপা হন না সহসা। কথা বলতে না পারার দুর্বলতাই যেন কটূক্তির শীর্ষে। রুবাইয়াত পুনরায় কিছু বলতে নাই, তবে এর আগে সুখ আচমকা তার পেটে হাত রাখে। ঠোঁটে এক চিলতে মলিন রেখা, চোখে একরাশ কৌতূহল। ভদ্রমহিলা আশ্চর্য চোখে চাইলেন। সুখ নিজস্ব ভাষায় একবার নিজেকে ইঙ্গিত করে পরপর রুবাইয়াতের পেটে হাত ছুঁয়ে দুবারের বাচ্চা দুলানোর মতো জানতে চাইল, আমি কি এখান থেকে জন্ম নিয়েছি? কথার মর্মার্থ বুঝতে পেরেই রুবাইয়াতের শরীরটা অচিরেই ঝেঁকে উঠে অজানা আশঙ্কায়। মনে হলো গলায় শ্বাস আটকে গেছে এক মুহূর্তের জন্য। ঢোক গিলে ঠোঁটে হাসি টানলেন তিনি। হঠাৎ এমন কেন প্রশ্ন করছো? সুখ ভুলল না তার সহস্য কথায়, আবারও তারা দিল অস্থির চিত্তে। আমার জন্ম কি এই পেটেই? ভদ্রমহিলা অন্যমনস্ক হলেন কিছু সেকেন্ডের জন্য, পরপর আচমকা সুখকে বুকের ভাঁজে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, তুমি আমার আর তোমার বাবার একমাত্র মেয়ে, আমাদের 7 রাজার ধন, আমাদের বেঁচে থাকার সম্বল, আমার চোখের মণি। আর কিছু জানতে চাও? কণ্ঠ ধরে আসছিল তার। সুখ দেখার আগেই চোখের কোটরে জমায়েত অশ্রুকণা মুছে নিলেন সন্তর্পণে। এহেন জবাবে সন্তুষ্ট হতে পারে না সুখ। খুব করে মাকে প্রশ্নবিদ্ধ করতে ইচ্ছে হলো। তবে বর্ণভাই এত জোর গলায় কেন বলল আমি আশ্রিতা, জন্ম পরিচয়হীন? কই বাড়ির অন্য কাউকে তো এমন বিশ্রী অপবাদ দেয়নি। তবে সুখ নিশ্চুপ রইল, প্রতিবাদ না করে চুপটি করে সেটে থাকে মায়ের বক্ষস্থলে। বর্ণভাই নিষেধ করেছে যে, সে তো সত্যি পুরুষটিকে সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছে, তাই তার কথা রেখেছে। সুখ শান্ত দিঘির মতো নেতিয়ে রয়, অথচ হৃদয় হুহু যন্ত্রণায় কাবু। মনটা কিছুতেই মানতে চাইছে না সে আশ্রিতা, জন্ম পরিচয়হীন। ভাবলেই তো নিজেকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কীট মনে হচ্ছে। বেখেয়ালে হঠাৎ দরজার অভিমুখে চোখ গেল রুবাইয়াতের। পর্দার আড়ালে কেউ আছে মনে হলো। ভদ্রমহিলা ডেকে উঠলেন, কে ওখানে? তখনই পর্দা ফাঁক করে অপ্রস্তুত হেসে বেরিয়ে এলো সাইমা বুয়া। শরীরে মলিন শাড়ি জড়িয়ে, হাতের মুঠোয় চায়ের কাপ, ঠোঁটে জোরপূর্বক হাসি চেপে কাপ বাড়িয়ে দিয়ে আমতামতা করে বলল, আপনি চা চাইছিলেন না ছোট ভাবি, এই লন। সুখ মুখ তুলে চায়। রুবাইয়াতের ভ্রু গুটিয়ে আসে। চা তো সে চায়নি, সচরাচর চায়ও না, খুব প্রয়োজন হলে নিজেই করে নেয়। তিনি সন্ধিহান চোখে তীক্ষ্ণ দৃষ্টি মেলে বললেন, আমি কখন তোমার কাছে চা চাইলাম? আপনি তো চাইছিলেন, একটু আগেই ভুলে গেলেন। বেশ আত্মবিশ্বাস নিয়েই বলল বুয়া। রুবাইয়াত কপাল কুঁচকে বললেন, নিশ্চয় বড় আপা চেয়েছে। হুট করে ঠোঁট এলিয়ে হেসে ফেলল বুয়া। ঘন ঘন উপর নিচ মাথা ঝাঁকিয়ে সায় দিল, হ হ, বড় ভাবি চাইছে, ভুল কইরা এইখানে আইয়া পড়ছি, যাই। হ্যাঁ, তড়িঘড়ি করে এসে উল্টো পা ঘুরিয়ে নিল। এক পা এগিয়ে আচমকা পিছু ঘুরে সুখের ফোলা নেত্রপল্লব যোগল পরক করে অমায়িক স্বরে ফের বলল, যাই। বর্ণ তখনও স্থিরতা বজায় রেখে ড্রেসিং টেবিলে বসে আছে, পায়ের উপর পা তুলে আইসি ভঙ্গিমায়। ঘাড়ে লেগে আছে বড় বড় মালার মতো ধবধবে সাদা রঙা হেডফোনটি। পরনে ব্ল্যাক গেঞ্জি, বুকের মধ্যভাগে মাইক্রোফোন, হাতে তারই চিত্র আঁকা, হাতে আবার ইংলিশ লেটার খচিত একটি শব্দ, রকস্টার। ফর্সা মসৃণ পেশিবহুল, ফুলে ফেপে উঠেছে কাঁধের দুপাশে। এটাই যেন মেয়েদের নজর আকৃষ্ট করার উপযুক্ত স্থান। এক ঝলক কালচে ধূসর মণি চোখের ওই তির্যক চাহনি তাদের হৃদস্পন্দন বাড়িয়ে দিতে যথেষ্ট। ক্লিন শেভ মুখ, বিভিন্ন অঙ্গভঙ্গিকে মৃদু হেসে ঠোঁট নেড়েচেড়ে কথা বলার স্টাইল দেখে বার কয়েক খুন হতেও দ্বিধা নেই। মিশমি লোভাতুর চোখে এক দৃষ্টিতে চেয়ে রয়। গলা শুকিয়ে আসছে তার, অন্তঃস্থলে অস্থিরতা কাজ করছে, পানির পিপাসা পাচ্ছে বোধহয়। বর্ণ তখন নির্মাণ্ঠ কামড়ে ফোনে নজর ডুবিয়ে আছে। কঞ্চিত কপাল সমেত ছোট ছোট চোখ, ফলে দু চোখের কোনো কুঁচকে গেছে ইচ্ছুক, যেন শ্বাসরোধ হয়ে আসে মিশমির। নজর ঘুরে ফিরে বর্ণের ঠোঁটের দিকে চলে যাচ্ছে। নিষিদ্ধ কিছু করে বসার কামনা জাগছে ক্রমশ। কিন্তু বর্ণ, তার স্বভাব চরিত্রে নারী দোষ কখনো দেখা যায়নি। একই সঙ্গে কাজ করার সুবাদে বহুবার নিকটে এসেছে দুজন।
কালে ভদ্রে নিরিবিলিতে সময় অতিবাহিত করার সুযোগে কখনো কারোর প্রতি বাজে দৃষ্টি প্রয়োগ করেনি বর্ণ। সে অবশ্য বহুবার বর্ণকে আকর্ষিত করার চেষ্টা করেছে, এটা অস্বীকার করার উপায় নেই। গতকাল তো বিয়ের অ্যানাউন্সমেন্ট করে দিল বর্ণ নিজেই, আজ একটা কিস করতেই পারে। মিশমি বেড ছেড়ে উঠে দাঁড়ায় তৎক্ষণাৎ, ধীর পায়ে এগিয়ে আসে বর্ণের কাছাকাছি। বর্ণ ফট করে চোখ তুলল, ঠোঁটে ঠোঁট চেপে ভ্রু নাচিয়ে হয়তো কী ব্যাপার জিজ্ঞেসও করলো, তবে উত্তর দেওয়ার মনোযোগ নেই মিশমির। অপলক দৃষ্টিতে তখনও চেয়ে আছে বর্ণের ঠোঁটের ভাঁজে। মেয়েটা নিজের ধ্যানেই নেই। বর্ণকে ছুঁয়ে দেওয়ার নিমিত্তে হাত তুলতে আচমকা একটি স্বর কানে বাজল, ধপধপ। বর্ণ। এক পলক বর্ণের প্রশ্নাতীত সুচালো চোখের দিকে চেয়ে ভরকে যাওয়া মুখে অপ্রস্তুত হাসে মিশমি। তড়িৎ দূরে সরে এসে দরজার দিকে তাকায়। আইজা তীক্ষ্ণ চোখে তার দিকে চেয়ে আছে। বর্ণ সৌজন্য হাসে। এসো আম্মু, হাতে কি এনেছ? ভদ্রমহিলা এলেন ঠিকই। বর্ণের কথার জবাব না করে অদৃশ্য খ্যাপাটে দৃষ্টিতে মিশমির দিকে তাকিয়ে রইলেন। মুখে মেকআপের কড়া প্রলেপে আসল সৌন্দর্য চিহ্নিত করা যাচ্ছে না। কালচে বাদামি চুলগুলো দড়ির মতো পেঁচিয়ে সামনে ঝুলিয়ে রেখেছে। পরেছে নীল জামা, সেটারও হাতা নেই, পানি কোনো রকম টেনে টুনে হাঁটুর উপর অবধি নিয়ে এসেছে বোধহয়। এসব বিশ্রী পোশাক পরিচ্ছদ কোনো ভদ্রমের হতে পারে? বর্ণকে কী দেখে জীবনসঙ্গী করার সিদ্ধান্ত নিল? অবাধ্য ছেলেটা তার নিষেধ মানার প্রয়োজনটাও মনে করছে না। বড় হয়েছে, নাম খ্যাতি কামিয়েছে, এখন রকস্টার সে। মায়ের মতামত নেওয়ার কী প্রয়োজন? বাহাতের তর্জনীতে কপাল চুলকে মায়ের দৃষ্টি অনুসরণ করে মিশমিকে এক পলক দেখে গলা খাকারি দেয় বর্ণ। আইজা বিরস মুখে ছেলের দিকে তাকায়, মুখ গম্ভীর করে হাতের ট্রেখানা পাশে রাখে। ফ্রাইড রাইস করেছি তোমার জন্য। ফোন রেখে দিয়ে ফুস করে শ্বাস ছেড়ে ঠোঁটে মৃদু রেখা ফুটিয়ে তুলল বর্ণ। আইজার হাত ধরতে চাইলে তিনি ঝাড়া মেরে সরিয়ে নিলেন। ক্ষুধার্ত বাঘিনীর মতো ক্ষণে ক্ষণে মিশমির দিকে চাইছেন। মেয়েটা অভদ্র তুফার সাথে গার্ডেনেই ছিল এতক্ষণ। তাদের সেখানে রেখে সিঁড়ি চড়ে উপরে ওঠার সময় দেখে ফেলেছেন তিনি। ভাগ্যিস দেখেছিলেন, তাই তো তড়িঘড়ি করে তিনিও ছুটে এলেন। এই মেয়ের কাছে বর্ণকে এক মুহূর্তের জন্য ছাড়তে ইচ্ছে করছে না ওনার। সেখানে আর কদিন পর সারা জীবনের জন্য ছেলেটা। অধরে মুচকি হাসি ধরে রেখে কানের পিঠে চুল গুজে এদিক ওদিক নজর নিক্ষেপ করে মিশমি। এই বাড়িতে আরও বেশ কয়েকবার আসা হয়েছে তার। তখন থেকে বর্ণর মাকে কেমন আর চোখে চাইতো, যদিও যত্ন খাতিরে কমতি রাখেনি কভু। কিন্তু কাল যখন বর্ণ নিজের সাথে আরও একবার নিয়ে এলো এবং বিয়ের কথা জানালো, তখন থেকেই ক্ষিপ্র চোখে দেখছে তাকে। বিরক্ত লাগে মিশমির। বর্ণকে নিজের করে পেলে এমন হাজারো দৃষ্টি জাস্ট টুরিতে উড়িয়ে দেবে। ব্যাস, সঠিক সময়ের অপেক্ষা। সম্পর্কে যেহেতু বর্ণের মা, ভদ্রতা বজায় রাখতেই হয়। মিশমি ট্রের দিকে হাত বাড়াতে বাড়াতে বলল, আন্টি আমি স্যার। এখানে তোমার জন্য আনিনি, শুধুমাত্র বর্ণার জন্য। মাঝপথে এই থমকে গেল মেয়েটার হাত। সেই সাথে হাওয়ায় মিলিয়ে গেল অধর বাঁকানো হাসি। সে সোজা হয়ে দাঁড়িয়ে স্তব্ধ চোখে প্রথমে বর্ণর দিকেই তাকালো। অপমানের লজ্জায় মুখ থমথমে হয়ে গেছে তার। ভেবেছিল বর্ণ কিছু বলবে, কিন্তু সে ভুল প্রমাণিত হলো। সুখের ভাষ্য মতে নিষ্ঠুর পুরুষটি ঠোঁটে ঠোঁট চেপে অন্যত্র তাকিয়ে আছে। নিস্তব্ধ থমথমে পরিবেশে আইজার গম্ভীর অথচ ছদ্ম নমনীয় কণ্ঠ পুনরায় বেজে উঠল, মিশমি মা, তুমি বরং নিচে যাও, সবাই আছে ওখানে, বিশেষ করে তোমার বিগ ফ্যান দাদু। আইজার কথার ধরনে মিশমির কণ্ঠনালীর ভাষা হারালেও বর্ণ আড়ালে হাসল বোধ হয়। পরপরই গলা খাকারি দিয়ে বলল, হ্যাঁ মিশে, তুমি যাও, আমি আসছি একটু পরে। ভেতরের আত্মাটা রাগে দুঃখে অপমানে টগবগিয়ে উঠলেও উপরের আবরণের শীতলতা বজায় রেখে আইজার উদ্দেশ্যে ঠোঁট প্রসারিত করে হাসে মিশমি। এরপর বেরিয়ে গেল রুম ছেড়ে। এই অপমান মনে থাকবে তার। ওর সাথে বেশি মিশতে না করেছিলাম, তাই আমার দোরগোড়ায় বধূ করার দাবিতে হাজির করেছো তাকে। তোমার লাইফে আমার মতামতের কোনো ভ্যালু নেই, এটাই প্রমাণ করতে চেয়েছো? আম্মু, এমন থাক, কিছু শুনতে চাই না আর। কথাটা তো শুনবে। চোখ রাঙিয়ে রাগে গজগজ করতে করতে হম্বিতম্বি করে দরজার দিকে হাঁটা ধরলেন আইজা। ছেলের পাশাপাশি ওই মেয়েকে কল্পনা করলে মেজাজ খেই হারাচ্ছে তার। বর্ণ দীর্ঘশ্বাস ছেড়ে পিছু ডেকে খাইয়ে দিতে বলল, কিন্তু ভদ্র মহিলা একবারের জন্য থামেনি। ধূপধাপ পা ফেলে চলে গেলেন নিজ কক্ষের অভিমুখে।
দরজায় খিল এঁটে এতক্ষণের চেপে রাখা কান্নাগুলো খুব সহজেই উগলে দিল সুখ। দুহাতে মুখ চিপে গুঙিয়ে কেঁদে ওঠে মেয়েটা। এই কান্নায় উচ্চ শব্দ নেই কোনো লাজ, কেবল দু চোখ ভরে আসছে অশ্রুতে। সেগুলো বিরামহীন গড়িয়ে পড়ছে গাল বেয়ে থুতনি পেরিয়ে। জীবনে প্রথমবার কোনো পুরুষকে মন প্রাণ বিসর্জন দিয়ে ভালোবেসেছে সে। কিশোরী মন যাকে দেখে দুলে উঠেছিল প্রথমবার, যার সুরের মাধুরীতে হৃদচন্দ্র থমকে গিয়েছিল বারেবার, যাকে অপলক দেখতে দেখতে ভুলে গিয়েছিল কথা না বলতে পারার দুর্বলতা, সেই পুরুষটি আজ তাকে ভেঙে চুরে গড়িয়ে দিয়েছে, চোখে আঙুল তুলে চিনিয়ে দিয়েছে তার দুর্বলতা। সত্যিই তো, একজন বোবা হয়ে রকস্টার আফসিয়ান বর্ণর সামনে ভালোবাসার দাবি নিয়ে যেতে বিবেকে বাঁধল না কেন? যেখানে ভালোবাসি শব্দটাই উচ্চারণ করার ক্ষমতা তার নেই। কণ্ঠনালীতে হাত বুলাতে বুলাতে ঠোঁট কামড়ে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছিল সুখ। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু তার যে সেই সাধ্য নেই। বনের ছিঁড়ে ছুঁড়ে ফেলা 3 টুকরো চিরকুটের খণ্ড সন্তর্পণে ডায়েরির ভাঁজে রেখে দিল সে। অতঃপর হাতে কলম তুলে নিল এবং সেই পাতাতেই লিখল, এই বোবা ফুলকে একটু কি ভালোবাসা যেত না বর্ণ ভাই? খুব বেশি তো না, ব্যাস এইটুকুনি। ডায়েরি বন্ধ করে একপাশে রেখে দিয়ে সুখ জানালার ধারে গিয়ে দাঁড়ায়। চোখের অশ্রু মুছে ফেললেও ফিরতি কোটর ভরে আসছে। সে আশ্রিতা, জন্ম পরিচয়হীন। জানতে হবে তাকে। কোনো কারণ ছাড়া সে তো অভ্রকে জন্ম পরিচয়হীন বলতে পারে না, যেখানে সে খুব ভালো করেই জানে অভ্র বড় চাচ্চুর ছেলে, বর্ণর ভাই। তাকে এই মিথ্যা অপবাদ দেওয়ার আগে সুখের শ্বাসরুদ্ধ হয়ে আসবে, অথচ বর্ণ ভাই কত সহজেই বলে দিল সে জন্ম পরিচয়হীন। কথাটাই কিঞ্চিত সত্য মিশে না থাকলে এতটা জোর দিয়ে উনি বলতে পারতেন না হয়তো। দিনটি বুধবার, কনসার্ট পারফরমেন্স আছে বর্ণের। কেটসের ফিতে লাগিয়ে রুম থেকে বেরিয়ে এলো সে, হাতে স্মার্ট ওয়াচ। অভ্যাস অনুযায়ী গলায় হেডফোন লেগে আসে, মাথায় অর্কিড রঙের হুডি। পিঠের অর্ধেকাংশ জুড়ে পড়ে আছে তার প্রিয় গিটার। মুখে চুইংগাম চিবোতে চিবোতে গলার কাছ থেকে সানগ্লাস টেনে অদ্ভুত কায়দায় হাতে ঘুরিয়ে আচমকা চোখে ঠেসে দিল বর্ণ। চোখে লাগার মতো ছিল সেই দৃশ্য, তার হাঁটার ভঙ্গি, হাতের আঙ্গুলে গাড়ির চাবি ঘোরানোর সেই ধরন। ইস! সুখ কাঁধে ব্যাগ নিয়ে নিষ্পলক চেয়ে রইল। আশেপাশের সব ভুলে গেল কিছুক্ষণের জন্য। এই মুহূর্তে করিডোরে তারা দুজন ছাড়া বাকি সব যেন মিথ্যা। এতে পূর্বে আড়াল থেকে সময়ের পর সময় প্রিয় পুরুষটিকে এভাবে দেখে গেছে সুখ। 2-1 বার চোখাচোখি হতেই বোকা হেসে পিঠ বাঁচিয়ে পালিয়ে গিয়েছে। হঠাৎ ঠোঁটের কোণ হতে মুগ্ধময় হাসির রেখা সরে যেতে ধরে সুখের। সেদিনের প্রত্যাখ্যান, অপমানের দৃশ্য মন সাপটে ভেসে ওঠে রাতের আকাশে ঝলমলে নক্ষত্র রাজির ন্যায়। চাপা শ্বাস ছেড়ে স্বাভাবিক হয়ে চোখ নামিয়ে নেয় মেয়েটা। সে মন্ত্রমুগ্ধ হয়ে আর তাকাবে না পুরুষটির দিকে। কখনো তার হবে না জেনেও এমন মুগ্ধ দৃষ্টি বিতরণ করা নির্বোধের সমিল নয় কি? ভালোবাসা নাকি আড়ালেই সুন্দর? সে না হয় চুপি চুপি ভালোবাসবে। রুমে যেতে হলে বর্ণকে ডিঙিয়ে যেতে হবে। সুখ চোখ নামিয়ে ধীর লয়ে এগিয়ে চলে, যাতে কাছাকাছি আসছে ততই হৃৎস্পন্দন ছুটছে দিক বেদিক। নিজের উপরই ক্ষিপ্র হয় মেয়েটা। পুরুষটি আশেপাশে থাকলেই যেন হৃদয়কে স্পন্দিত হতে হবে। অবাধ্য, অসভ্য, অভদ্র তৈরি হচ্ছে নাকি? এক ঝলক চোখ তুলে চেয়ে দ্রুত পা চালায় সুখ। বর্ণকে পাশ কাটিয়ে যেতে নিলেই আচমকা কাঁধে পুরুষালী শক্তপোক্ত বাহুর ধাক্কাতে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সংযত করল সুখ। ব্যাগ চেপে ধরে পিটপিট চোখে চাইল পিছু ঘুরে। এই নিয়ে 3 দিন হলো পুরুষটির আশেপাশে তো দূর, তার ছায়াও দেখায়নি। চুপচাপ কলেজে গেছে, খাবারটাও রুমে এনে খেয়েছে, নিজের রুমেই থাকার চেষ্টা করেছে পুরোটা সময়। বর্ণের ইচ্ছেকে স্বাগত জানিয়ে সে তো পাশ কাটিয়ে যাচ্ছিলই, তবে এখন ইচ্ছে করে ধাক্কা দেওয়ার মানে কি? বর্ণ সুখের দিকে তাকায়ওনি একবার, পূর্বের মতো হেঁটেই যাচ্ছিল। কাঁধে হাত বুলাতে বুলাতে চোখ কুঁচকে নেয় সুখ। ছিমছাম গরনের হাওয়ায় হাত দিতে লেগেছে খুব। রাগ হয় তার। ঘুষি মারার মতো পেছন থেকে হাত উঠাতে আচমকা ঘুরে গেল বর্ণ। থমথমে মুখে আর চোখে একবার কাঁচ সম মুঠ পাকানো হাতের দিকে তাকিয়ে ফিরতি বর্ণের দিকে চাইল।
সাহসের বড্ড অভাব তার। ঘটনা দ্রুত ঘটে যাওয়ায় এখন কি করা উচিত বুঝে উঠতে পারে না। বর্ণ এগিয়ে আসে তার মুখোমুখি, ঠোঁট কামড়ে চোখ ছোট ছোট করে সুখকে আগাগোড়া পরক করে বলে ওঠে, মারবি? মার। সন্তর্পণে গাল এগিয়ে দিল বর্ণ, ঠোঁটে ধূর্ত হাসি। মুঠোবদ্ধ হাত হঠাৎই শীতল হয়ে আসে সুখের। ঘন পল্লব আখিতে পুরুষটির পুরো মুখশ্রী বিচ্ছুরণ করে। মেয়েটার কি হলো কে জানে। ইতিউতি না ভেবে আলগোছে 5 আঙ্গুলের থাবা বসিয়ে দেয় বর্ণের ডান গালে। মুহূর্তে হাসি মিলিয়ে বিস্ময় ভিড় করে বর্ণের চোখে মুখে। চোখের দৃষ্টি স্তব্ধ হয়ে উঠেছে অবিলম্বে। বোবা ফুল তাকে সত্যিই মারল। রকস্টার দ্য গ্রেট আফসিয়ান বর্ণকে চর দিল। সুখ নিজেও হতভম্ব, ভীত সন্ত্রস্ত চোখে অপলক চেয়ে থাকতে থাকতে এক দুপা পিছিয়ে এসে দ্রুত পায়ে ছোটে নিজের রুমে ঢুকে দরজা লক করে দেয়। এই প্রথমবার দুঃসাহসিক কাজটা করে ফেলেছে সে। কলিজা এখনও টিপটিপ করছে। দৌড় মেলে একবার উকি দিয়ে বর্ণ ভাইয়ের প্রতিক্রিয়া দেখে নেবে যদি তেড়ে আসে। বোবা ফুল, মারতে বললে আমার 7-5 না ভেবে মেরে দিলে? বাহ, আজকাল সাহসের ওভারডোজ পড়েছে দেখছে। একবার কনসার্ট থেকে ফিরে তোকে দেখে নেব। গালে মৃদু হাত ঘষতে ঘষতে দাঁতে দাঁত নিষ্পেষিত করে বিড়বিড় করে বর্ণ। সত্যি সাহস বেড়েছে মেয়েটার। ভাইয়া, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? দ্রুত এসো। বর্ণ চট করে ফিরে তাকালো। গিটার আর হেডফোন বাঁধিয়ে বাকি সাজসজ্জা অনেকটা তার মতোই। পাশাপাশি দাঁড়ালে এক দেখায় যে কেউ বলে দেবে এটাই বর্ণের ছোট ভাই লিটন বর্ণ। ভ্রু আড়াআড়ি করে তির্যক চোখে ভ্রু নাচিয়ে জানতে চাইল সে, তুই কোথায় যাচ্ছিস? তুমি যেখানে যাচ্ছ। গলার কাছে হুডির পেছনে ঠেলে ভাব নিয়ে প্রত্যুত্তর করল অভ্র। চোখে দুরন্তপনার সরাসরি। বর্ণ দুধাপ এগিয়ে যেতে এসে এক ধাপ পিছিয়ে গেল তড়িৎ। তোমার সাথে নয়, বন্ধুদের সাথে যাচ্ছি ইয়ার। বর্ণ প্রতিক্রিয়া না দেখিয়ে এগিয়ে চলল সামনে। সময় স্বল্প, যেতে যেতে মুখে মাস্ক পরে নিল সে। ড্রয়িং রুমে অ্যাসিস্ট্যান্ট মাহির কথা বলছিল হানিফা বেগমের সাথে। বর্ণকে দেখেই উঠে দাঁড়ালো। দাদু ভাই, এটা কি হলো? বর্ণ পিছু ঘাড় বাঁকিয়ে প্রশ্নসূচক দৃষ্টি ফেলে তাকায়। আবার কোথায় কি হলো? চোখের ইশারায় মাহিকে সামনে আগাতে বলে হানিয়া বেগমের দিকে সম্পূর্ণ ঘুরে দাঁড়ালেন সে। মুখে শব্দ করল না, তবে কাঁধ দুলিয়ে কি জানতে চাইল। আমি এবারের মুরব্বি, একটা প্রোগ্রামে যাইতেছো আর আমারে কইয়া যাইবা না? সারাদিন টিভির সামনে বসে থাকো, তাছাড়া অনলাইনে হুড়োহুড়ি পড়েছে। কাল রাতে 8:30টায় রকস্টার অফিসিয়ান বর্ণের স্টেজ শো হবে, জানতে না দাদু? বর্ণর আগে অভ্র জবাবটা দিল। এই দাদু সব জায়গায় একটু বেশি বেশি করছে সাম্প্রতিক। স্বভাবটা আজকাল প্রচণ্ড বিরক্তি দেয় তাকে। বৃদ্ধা খ্যাক খ্যাক করে উঠলেন। তোরে কিছু কইছি আমি? আমার নাতিরই জিজ্ঞাসি। তোমার একটাই নাতে। আমরা ড্রেনের পানিতে ভাইসা এসেছিলাম। গলার সুর টেনে হানিফা বেগমের ভাষায় বলল অভ্র। বৃদ্ধা অসন্তোষ নিয়ে মুখ ঝামটা দেয়। মোটটাই খারাপ করে দিল খচ্চরটা। বর্ণ কাছে এসে এক হাতে জড়িয়ে ধরে হানিফা বেগমকে। মৃদুস্বরে বলল, যাচ্ছে, দোয়া করে দাও। মনটা পুলকে উঠল যেন বৃদ্ধের। মাথার হাত রেখে গদগদ কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাইও। বর্ণ চোখের ইশারায় আইজা পরপর রুবায়েতের কাছে বিদায় নিয়ে কি মনে করে সিঁড়ির দিকে তাকালো। সুখ তড়িৎ আড়াল করে নেয় নিজেকে। এক মুহূর্ত ব্যয় না করে কক্ষে ফিরে আসে। এখানেই শেষ। আর কখনো ব্যক্তি হোক বা সিঙ্গার, আফসিয়ান বর্ণের দিকে একটু ভালোবাসার আশায় চাইবে না সে। কারণে অকারণে পিছু ঘুরবে না তার। নাইবা ভালোবাসে বলে সামনে দাঁড়াবে সে, আর হাত জোর করে বলবে না, প্লিজ বড় ভাই, আপনি বিয়েটা ভেঙে দিন। আপনার পাশে অন্য কাউকে দেখলে আমার বড্ড হিংসে হয়। স্থান আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা। বড় বড় স্টেজ, রং বেরঙের ঝিকিমিকি আলো, চতুর্দিকে দর্শকের ছড়াছড়ি। ভিড়ের মাঝে একবার ধরে রাখা হাত ছেড়ে দিলে তাকে পুনরায় খুঁজে পাওয়ার চান্স কমই বটে। পিঁপড়ের ঝাঁকের মতো দেখতে লাগছে সবাইকে। এখানে মেয়েদের সংখ্যাই তুলনামূলক বেশি। তাদের স্বপ্ন পুরুষ রকস্টার আফসিয়ান বর্ণকে দেখবে যে আজ। তাহলে ছেলেরা কাকে দেখবে? আছে তো একজন, তাদের ঘুম উড়িয়ে দেওয়ার সানারা আসা। এখানে আরও অনেক শিল্পীদের মিলনমেলা হবে আজ। বর্ণর গাড়ি এসে থামতেই ঘিরে ধরা হলো চারপাশ থেকে।
গগনও যেন হৈ হৈ কলরবে মুখরিত হয়ে উঠল মুহূর্তেই। গার্ড ডোর খুলে দিলেই বর্ণ বেরিয়ে এলো সাহসে। মাহির তার পিছু গিয়ে ঠাঁই নেয়। ফোন হাতে বর্ণকে ঘিরে ধরে কেউ কেউ। ভিন্ন ভিন্ন অঙ্গভঙ্গিতে কয়েকজনের সাথে সেলফি তুলে চোখের চশমা আঙ্গুলে ঠেলে দিয়ে ভেতর পথে গমন করল সে। দর্শকের উন্মাদনা, ফোনের ফ্ল্যাশ ক্যামেরা আর ক্লিক ক্লিক শব্দে পরিবেশ রমরমা। পছন্দের কালো জামাটি গায়ে জড়িয়ে আয়নায় নিজেকে বেশ কতক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখল সুখ। সাদা ওড়নাটা কাঁধের একপাশে ফেলে দিয়ে চুলগুলো উপর করে ঝুঁটি করে বেঁধে নেয়। কপালের দুপাশে ছোট ছোট কিছু চুল ছেড়ে দিয়ে আরও একবার নিজেকে পরখ করে নিল মেয়েটা। ঘন পাপড়ি, মায়াময় দীঘল কালো আখি পল্লবে কত অব্যক্ত কথার ফুলছুরি। আফসোস, সেই ভাষা পড়ার ক্ষমতা সবার নেই। পাতলা সরু অধর যুগল, যার চিরচিরে মুচকি হাসিতে দুগালে টোল পড়ে। সে মিশমির মতো অত স্মার্ট নয়, কিন্তু তার চেয়ে কোনো অংশে কমও নয়। নিষ্পলক চোখে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখার ফাঁকে মন্ত্রমুগ্ধ হাসিটুকু সরে এলো ধীরে ধীরে। এই কয়দিনে যেই শব্দগুচ্ছ মস্তিষ্ক তাড়া করে বেরিয়েছিল, তা যেন আবারও কানের কাছে এসে বাজতে শুরু করে। সুখ ঢোক গিলে গুটিসুটি মেরে ফের আরশিতে চোখ রাখে করুণ দৃষ্টি মেলে। পরপরই চোখ খিচে নেয় হঠাৎ। বর্ণ যেন কানের কাছে এসে চিৎকার করে বলছে, তুই আশ্রিতা, তুই জন্ম পরিচয়হীন, তুই বোবা। আমাকে কেন? কাউকে ভালোবাসার অধিকার তোর নেই। অচিরেই চোখের কোঠায় অশ্রু হানা দেয় তার, কিন্তু সে অশ্রু দ্বারা গড়িয়ে পড়ার সুযোগ দিল না। ত্রস্ত উঠে দাঁড়িয়ে ছুটে গেল করিডর পেরিয়ে নিচতলায়। মাকে আবারও প্রশ্ন করবে, যদি সে রুবায়াত আর তামিজ শিকদারের কন্যা হয়ে থাকে তবে? সুকাম্মা পড়ে যাইবেন তো, আস্তে দৌড়ান। সুখের পায়ের গতি শিথিল হয়ে এলো। মাঝ সিঁড়িতেই থেমে গিয়ে রেলিংয়ে হাত রেখে নিচের দিকে উঁকিয়ে দেওয়ার মতো তাকায়। সাইমা বুয়া দাঁড়িয়ে আছে কোমরে এক গাঁটটি কাপড়ের স্তূপ নিয়ে। ওয়াশিং মেশিনে দিবে বোধহয়। জোরপূর্বক ঠোঁট এলিয়ে হেসে মাথা নাড়ায় সুখ। ধীর পায়ে সিঁড়ি শেষ করে প্রথমে চোখ রাখলো ড্রয়িং রুমে। দাদু প্রায়শই সেখানে থাকে। সুখ প্রচণ্ড ভয় পায় তাকে। স্থানকাল পরক না করে কটু কথা শোনায় যে, সহজে তার সামনে পড়তে চায় না সুখ। দাদু যেন খুনাক্ষর টের না পায়। ঠোঁটে ঠোঁট চেপে পিলপিল পা ফেলে মায়ের কক্ষের অভিমুখে হাঁটা ধরে মেয়েটা। ওই মাইয়া, চোরের মতো কই যাস? তপ্ত শ্বাস ফেলে আহত চোখে সুখ অদৃশ্যে তাকিয়ে রয় অল্পক্ষণ। বাজ পাখির নজর ঠিকই দেখে ফেলেছে তাকে। সুখ তার দিকে ঘুরে হাত নেড়ে চেড়ে বুঝাতে চাইল। আম্মুর ঘরে। ইঙ্গিত বুঝতে পেরে বৃদ্ধা কোনা চোখে চেয়ে দ্বিতীয়বার প্রশ্ন করে গম্ভীর গলায়। সেখানে কি করবি? সুখের কপাল কুঞ্চিত হয়। একজন মেয়ে তার মায়ের ঘরে কারণে অকারণে যেতেই পারে, সেটা জিজ্ঞেস করার কি দরকার? সুখ নিজস্ব ভাষায় জবাব করে, কাজ আছে। এই বিকেলবেলা ছোট বৌমার ঘরে তোর কি কাজ থাকতে পারে? ফোঁস করে শ্বাস ছাড়ে সুখ। প্রত্যুত্তর করার মনোভাব তার মাঝে দেখা গেল না। বৃদ্ধা উত্তর না পেয়ে সোফা হতে ঘাড় বাড়িয়ে পুনরায় চাইল। ততক্ষণে সুখ পিঠ পিছে হেঁটে যাচ্ছে রুবায়েতের ঘরে। সে ভেতরে ঢুকে যেতেই হানিফা বেগমের চোখ পাকিয়ে এলো বিস্ময়ে। বোবার সাহস দেখছিস? আমার কথার জবাব না দিয়া কেমন চইলা গেল। উফ নানু, তুমি সবসময় ওর সাথে রুড বিহেভ করলে জবাব দেবে কেন? আমি হলে তো কখনো ফিরে উঠে যেতাম না। বিরক্তিতে কপাল কুঁচকে তুফা নিজ বক্তব্য শেষ করে উঠে দাঁড়ায়। এখানে আর মন টিকবে না। গার্ডেনে গিয়ে কানে ইয়ারফোন গুঁজে গান শোনা ঢের ভালো। হানিফা বেগম চুপসে গেলেন। বিড়বিড় করে বললেন, সবাইরে নিজের দলে টেনে নিয়েই গেল অসভ্য বোবা মাইয়াটা। বলা বাহুল্য, হানিফা বেগমের 2 পুত্র এবং 1 কন্যা। বড়জন আজাদ শিকদার, তার ঘরে বর্ণ, অব্র ও নুরার জন্ম। ছোটজন তামিজ শিকদার, তার একমাত্র মেয়ে সুখ। কন্যা মুনতাহা বিয়ের 3 বছরের মাথায় সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন। তুফা তারই মেয়ে। সেই থেকে বঞ্জিকে নিজেদের কাছে এনে রেখেছেন আজাদ এবং তামিজ শিকদার। নিজেদের সন্তানদের মতো সমান ভালোবাসা দিয়ে লালন পালন করে বড় করেছেন।
দুপুর হতে মাথাটা ধরে আছে রুবায়েতের। কপালে বাম মালিশ করে চোখ বুজেছিলেন ভদ্রমহিলা। পেটে খিদে পেয়েছে, কিন্তু মুখে নিতে ইচ্ছে করছে না কিছুই, তাই লাঞ্চটাও করা হয়নি। চোখের কার্নিশ বেয়ে আলগোছে ধীর লয়ে এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ার সময় মাঝ পথে কেউ আলতো পরশে মুছে দিতেই ফট করে চোখ মেলেন তিনি। সুখ মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জানতে চাইল ইশারায়। যন্ত্রণা হচ্ছে খুব। রুবায়েত শুষ্ক ঠোঁটে মৃদু হাসলেন। উঠে বসে সুখকে নিজের পাশে বসিয়ে বললেন, এই তো আমার আম্মা এসে গেছে, আর কোনো যন্ত্রণা নেই। সুখ মায়ের কাঁধে মাথা রেখে জড়িয়ে ধরল। এই ভদ্রমহিলা পৃথিবীর সব আদর তার পায়ের কাছে ঢেলে রেখেও হয়তো বলবেন, আম্মা আরও অনেক আদর বাকি আছে। সবাই ওনার ব্যবহারে আদিক্ষেতা বলে মুখ কুঁচকায়, এতে তার বিন্দু পরিমাণও পরিবর্তন হতে দেখেনি সুখ। এমন কেন? মায়েরা সন্তানদের শুধু ভালোবাসে না, অনেক সময় মারেনও, শাসনও করেন। অথচ ভদ্রমহিলা কেবল আদরই দিয়ে এলেন দিনের পর দিন। ঘরে বাইরে মানুষ যেমন তাকে হেয় করে, তেমনি সুখের মাঝে মাঝে আর পাঁচটা মায়ের মতো রুবায়েতের মুখেও ভীষণ শুনতে ইচ্ছে করে, তুই অলক্ষী, বোবা, কপাল পোড়া। নিজের কপাল পুড়িয়ে জন্ম নিয়ে আমাদেরও কপাল পোড়াচ্ছিস। তার স্বাদ জাগে চারপাশের আপনজনের কাছে এতটা অবহেলা, বিরক্তি, কটূক্তি, দুঃখ, যন্ত্রণা পেতে যতটা আঘাত পেলে ভেতরটা ভেঙে গুঁড়িয়ে চুরমার হয়ে যায়, বেঁচে থাকার ইচ্ছেই মরে যায়। অথচ মা বাবা দুজনেই তার কথা না বলতে পারাকে দুর্বলতা নয়, বরং শক্তি হিসেবে ধরতে মনোবল যোগায়। একটা প্রশ্ন করি? আজ আবার কি প্রশ্ন করবে আম্মা? ঠোঁটে হাসি ফুটিয়ে কথাটি বলেছিলেন রুবায়েত, কিন্তু পরবর্তীতে সুখের ইশারা দেখে হাসিটা মিলিয়ে গেল। সুখের কথার মর্মার্থ ছিল, আমি কি সত্যিই তোমার মেয়ে? মায়ের চোখ মুখ শক্ত হতে দেখে সুখ দিশেহারা হয়। ইশারায় বলতে গিয়ে তালগোল পাকিয়ে আসে। ছোট ছোট মনের কথাগুলো ইশারায় নির্ভুলভাবে অপর মানুষটিকে বোঝাতে সক্ষম হলেও জটিল কথাগুলো কেউ সহজে বুঝতে পারে না তার। সুখ পাশ হাতড়ে রুবায়েতের ফোন হাতে নিয়ে অস্থির হাতে টাইপ করতে শুরু করে। চোখের পাপড়ি ভিজে আসছে, চোখে নোনা জল আর হাতের ইশারা ছাড়া আর চেয়ে আপন কোনো ভাষা নেই। রুবায়েত মেয়েকে দেখে যাচ্ছে অপলক। দুদিন ধরে মেয়েটা ঘুরিয়ে পেঁচিয়ে একই প্রশ্ন করছে, এসবে কে ইন্ধন জুগিয়েছে? সুখ তার সাথে ফোনের স্ক্রিন তুলে ধরে। ব্যাস একবার বলো যে তুমি আমায় গর্ভধারণ করেছো, আর কোনো প্রশ্ন করবো না, আমি কাউকে কিচ্ছু বলবো না আম্মু। এর আগে তো তোমাকে এই নিয়ে কিছু বলতে শুনিনি, অথচ দুদিন ধরে কি সব বলে যাচ্ছ। কে বলেছে এসব? দাদু বলেছে এসব? আজ আমি ওনাকে ছেড়ে কথা বলবো না, এক্ষুনি আমি। কথাগুলো প্রচণ্ড ক্ষোভ নিয়ে উচ্চ শব্দেই বলেছেন রুবায়েত। বেড থেকে নেমে রুম ছাড়তে নিলে দু হাতে তাকে জাপটে ধরে সুখ। অশ্রুসিক্ত চোখে বারবার বুঝাতে চাইছে, দাদু কিছু বলেনি আমায়, কেউ কিছু বলেনি, ব্যাস আমি এই বাড়ির কারো মতো দেখতে নই বলেই জানতে চেয়েছি আমি এমনি। ফোন সরিয়ে মেয়ের মুখের দিকে সন্ধিহান চোখে চাইল রুবায়েত। কিছুটা শান্ত হয়ে এসেছেন তিনি। সুখ মৃদু হেসে ঘাড় কাত করে বুঝালো, এটাই সত্যি। পৃথিবীতে সব সন্তান বাবা মা অথবা নিকটস্থ আত্মীয়দের মতো হয় না। কেউ কেউ পরিবারের সবার চেয়ে আলাদা হয়, তাই বলে কি তারা তাদের মা বাবার সন্তান নয়? সুখ মাথা দুলালো, যেন মেনে নিল রুবায়েতের যুক্তি। হঠাৎ একটা কাজ করে বসলেন ভদ্রমহিলা। সুখের হাত টেনে মাথায় রেখে বললেন, কথা দাও এই প্রশ্ন আর কোনো দিন করবে না। নির্বাক চোখে চেয়ে রয় সুখ। মনটা ধক করে উঠল, যেন তার প্রশ্ন কি তবে যুক্তিযুক্ত ছিল, তাই আম্মু ভয় পেয়েছে প্রশ্নের মোকাবেলা করার। সে হাসল ক্ষীণ, উপর নিচ মাথা ঝাঁকালো। কী সব ভাবছে নির্বোধের মতো। এই নিয়ে আর ভাববেই না সে। যে আম্মু তাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসে, তার কথা বিশ্বাস না করে ওই পুরুষটির মুখের কথা বিশ্বাস করাটা কি বোকামি হলো না তার? নিশ্চয়ই বর্ণ ভাই তাকে দুঃখ দিয়ে ভেঙে ছুঁড়ে দিতে চেয়েছে, তাই যাচ্ছে তাই বলে দিয়েছে। ওনার কথা আর বিশ্বাসই করবে না মিথ্যুক। অভিমানের পাল্লা হুড়হুড় করে কয়েক গুণ বেড়ে গেল নিষ্ঠুর পুরুষটির উপর। নিজের প্রতি আরও একবার প্রতিজ্ঞাবদ্ধ হলো, স্বেচ্ছায় ওনার পাশেই ঘেঁষবে না। দরজার ওপাশে হানিয়া বেগমের চেঁচামেচি শোনা যায়। কি হয়েছে ছোট বউ? চিৎকার শুনলাম। টিভির পর্দা, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে রকস্টার আফসিয়ান বর্ণকে নিয়ে তুলপাড় উঠেছে যেন।
আলো আধারের স্টেজে বর্ণের মুখশ্রী রাতের আকাশের চাঁদের মতোই ঝলমলে। হাতে গিটার, ঠোঁটের কাছে স্পিকার, চঞ্চল পায়ে স্টেজের এপাশ থেকে ওপাশে ছুটে ছুটে কণ্ঠে সুর তুলেছে। ব্যাকগ্রাউন্ডে বাদ্যযন্ত্র বাজিয়ে চলছে একদল। ডুয়েট গান হচ্ছে না, তাই কোনো নারী শিল্পীর উপস্থিতি নেই আপাতত। সামনে দর্শকের হুহু কলরব। ফোনের ফ্ল্যাশ অন করে স্থান থেকে ডানে বাঁয়ে স্লাইড করছে সকলে। দেখে মনে হচ্ছে অন্ধকারের বুকে মিটমিট দ্যুতি ছড়াচ্ছে নক্ষত্ররাজি। ড্রয়িং রুমে বড় টিভি সামনে নিয়ে বসেছে হানিফা বেগম, রুবায়াত, সাইমা বুয়া ও আরও দুজন মেট। তুহফা আর নুরাও আছে। আইজা ছেলের উপর রেগে আছে প্রচুর। তার নাচন কুদন দেখবে না বলে রুমে খিলেটে বসেছিল, কিন্তু বাইরে নুরা আর হানিফা বেগমের উচ্ছ্বাসে এক ঝলক এসে দেখে গেলেন শেষে। অভ্র বন্ধুদের সাথে ওখানেই গেছে, হয়তো বর্ণর সাথে দেখা হয়েছে, হয়তো বা না। এত এত দর্শকের ভিড়ে ভাইয়ের কাছে ঘেঁষতে পারবে কি অভ্র?